হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আগের দিন আমি তোমাদেরকে সিপাহী বিদ্রোহ সম্পর্কে একটা গল্প বলেছিলাম। গল্পটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমাকে। আজকে একটা নতুন গল্প ক্লাস 10-এরই চ্যাপ্টার 4-এ যে সেকেন্ড পার্ট আছে সভা সমিতির যুগ, এইটা নিয়ে আমরা একটা গল্প বলবো। তো প্রথমেই দেখো আমাদের আসছে সভা সমিতির যুগ। এবার সভা সমিতির যুগটা সিপাহী বিদ্রোহের পরে কিভাবে এলো তার আগে আমরা যদি ধরো একটা ছোট্ট তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই যে ভাবো তোমাদের স্কুলে কোনো ধরো সমস্যা হলো, ঠিক আছে, তোমরা স্কুলে পড়ছো, তোমাদের স্কুলে কোনো সমস্যা হলো, এবার বা তোমার ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কোনো কিছু নিয়ে, তোমরা ক্লাসের একটা মেয়ে বা একটা ছেলে যদি সেই সমস্যার কথাটা নিয়ে গিয়ে তোমাদের স্কুলের যিনি প্রিন্সিপাল আছে তার কাছে গিয়ে বলো, তাহলে সেই সমস্যাটা তিনি যেভাবে গুরুত্ব দিয়ে শুনবেন বা দেখবেন তাতে যেটা কার্যকারী হবে, কতটুকু কার্যকারী হবে সেটা আমরা জানি না। কিন্তু তোমাদের ক্লাসের মধ্যে সবাই মিনিমাম যদি 10 জন গিয়ে সেই সেম সমস্যাটার কথা বলে তাহলে সেটা আরও বেশি কার্যকারী হবে। আমি একটা কমপ্লেন নিয়ে যাচ্ছি যে আমাদের ক্লাসের পাখাটা ঠিক চলছে না, বা আমাদের ক্লাসের বোর্ডটা ভালো মোছা আছে না, আমি হাওয়া পাচ্ছি না, এটা তখন স্যার যেভাবে বা ম্যাম যেভাবে আমাদেরকে বলবে যে তোমার প্রবলেম তুমি দেখো, সবাই আর তো কেউ বলছে না। কিন্তু যদি ক্লাসে 10 জন মিলে স্টুডেন্ট মিলে গিয়ে বলে যে হ্যাঁ স্যার বা ম্যাম সত্যিই আমাদের গরমে খুব কষ্ট হচ্ছে, তাহলে তিনি সেটা কি বিবেচনা করে দেখবেন। তো তোমরাই ভাবো যে আজ থেকে 200 বছর আগে, তাই তো, 200 বছর আগে যখন স্বাধীনতা ছিল না, যখন সিপাহী বিদ্রোহটা সবে সবে শেষ হচ্ছে বা সেই সময়ে, তখন ভারত মানে চারিদিকে তখন ইংরেজদের শাসন চলছে, অত্যাচার, ছোট মানুষদের ওপর প্রচণ্ড পরিমাণে নির্মমভাবে তাদেরকে শোষণ করা হচ্ছে, তাই তো, কুসংস্কারে বেঁধে দিয়েছে যে তোমাদের এটা করলে ওটা হবে, সেটা করলে সেটা হবে, সতীদাহ প্রথা চলছে, বাচ্চা মেয়েদের বাল্যবিবাহ করে দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে কুসংস্কার চলছে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য না ছিল পড়াশোনা, না ছিল কোনো রাস্তা। তো তখন কি হলো, তো এটার জন্য আমাদের তো অবশ্যই কুসংস্কার থেকে মুক্তির জন্য আমাদের তো প্রথমে কি দরকার, শিক্ষিত মানুষরা আসবে, আমাদেরকে পথ দেখাবে, তবেই তো আমরা এগিয়ে যাব, তবেই তো আমাদের সেই ভুল ধারণাটা মিটবে যে আমরা কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি। তো তখন এইভাবেই দেশে এগাতে চেয়েছে, হ্যাঁ, এইভাবে দেশটা এগোতে তখন কিছু মানুষের উদ্ভব হয়। কিছু মানুষ তারা তাদের নিজেদের দেশে নিজেদের জায়গার এই অত্যাচার, শাসন, এই কুসংস্কারকে মেনে নিতে পারেননি, এবং সেখান থেকেই তারা একটা দল তৈরি করলেন, এবং সেই দল থেকে শুরু হলো সভা এবং সমিতি। সেখান থেকেই সবাই একটা দল করে একটা সমিতি তৈরি হলো। দেখো তোমরা ছবিতে দেখলে পারবে যে প্রথমে আমাদের যে দলটা শুরু হয়েছিল সেটা হচ্ছে জমিদার সভা, বা 1838 সালে এই জমিদার সভাটা শুরু হয়, ঠিক আছে। তারপরে 1876 সালে আমাদের দ্বিতীয় একটা সভা শুরু হয়, সেটা হচ্ছে ভারত সভা, এবং শেষে হিন্দু মেলা, এটাও একটা সভা যেটা 1867 সালে শুরু হয়েছিল। তো এই যে এই সভা সমিতি গঠনের কাজগুলো কি ছিল, যে প্রথমে এরা কি কাজ করবে, যে আমাদের দেশে আমাদের জায়গার মধ্যে থেকে কুসংস্কার, যে সমাজে কুসংস্কারটা ছড়িয়েছে সেই কুসংস্কারটাকে সরিয়ে ফেলা। তারপরে কি, শিক্ষার প্রসার ঘটাতে হবে, হ্যাঁ, শিক্ষার প্রসার না ঘটালে আমাদের সমাজ থেকে এই কুসংস্কারগুলো যাবে না। তারপরে নারীদের অধিকার রক্ষা করতে হবে, নারীদেরকে সেফ ফিল করাতে হবে, তাদের শিক্ষা দিতে হবে, এবং মানুষকে আধুনিক চিন্তাধারার সাথে পরিচিত করানো
করাতে হবে এবং দেশের মধ্যে জাতীয়তাবাদ তুলতে হবে। এই কারণে ইতিহাসের এই সময়টাকেই বলা হচ্ছে সভা সমিতির যুগ। বুঝতে পেরেছ যে সভা সমিতির যুগটা কেন এলো, কী জন্য এলো, হ্যাঁ, এবং কি কি সভা সমিতি গড়ে উঠেছিল। এবার দেখো আমরা এখানে একটা স্লাইডের মাধ্যমে তোমাকে দেখাচ্ছি যে আমাদের যে জমিদার সভা, ভারত সভা এবং হিন্দু মেলা সভা যেটা হয়েছিল সেটা কবে, কিভাবে এবং কাদের জন্য কিভাবে তারা সংগঠন করেছিল। প্রথমেই হচ্ছে জমিদার সভা। জমিদার সভা প্রথমেই বললাম কত খ্রিস্টাব্দে, 1838 খ্রিস্টাব্দে শুরু হয়। ভারত সভা হয় 1876-এ এবং হিন্দু মেলা হয় 1867-তে। জমিদার সভার একটা ইংরেজি নাম ছিল ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। ভারত সভা এবং হিন্দু মেলা সভার কোনো ইংরেজি নাম ছিল না। জমিদার সভার সদস্য ছিল জমিদার শ্রেণী। জমিদার শ্রেণীরা মিলে তখনকার দিনে ইংরেজদের পরে যদি কোনো শ্রেণী যারা লিড করত, যাদের কথা শোনা হতো, সেটা হচ্ছে জমিদার শ্রেণী। তো তারা মিলে এই জমিদার সভাটা তৈরি করেছিলেন এবং ভারত সভায় তৈরি করে মানে সদস্য হিসেবে ছিলেন আমাদের বহু পরিচিত নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। এবং হিন্দু মেলাটা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। ইনি হিন্দু মেলা প্রথম প্রতিষ্ঠা করেন। এরপর আসি উদ্দেশ্যতে। তো জমিদার সভার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? জমিদারদের স্বার্থ রক্ষা করা এবং সরকারের কাছে দাবি পেশ করা। যখন ইংরেজরা চূড়ান্ত পরিমাণে তাদের শাসন কার্য এই দেশে আমাদের চালিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে আমাদের দেশকে শোষণ করছে, তখন কোথাও গিয়ে জমিদাররাও সেই শোষণে যেন অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, জমিদারকেও তারা ছাড়ছে না। সেই জন্য জমিদারিত্ব বাঁচাতে আমাদের দেশের প্রতিটা জমিদার তারা এক হয়ে এই জমিদার সভাটা তৈরি করলো এবং তাদের উদ্দেশ্যই ছিল যে জমিদার শ্রেণীকে রক্ষা করতে হবে, কারণ নাহলে জমিদারিত্ব তাদের হারিয়ে যাবে, ইংরেজরা একদম কবজা করে নেবে এবং সরকারের কাছে তারা দাবি পেশ করতে লাগলো। তারপরে দেখো ভারত সভার কি আছে। ভারত সভার উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য গঠন করা। জাতীয় ঐক্য মানে প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা সংগঠন তৈরি করা, যারা স্বাধীনতার জন্য লড়াই করবে, যারা ইংরেজদের বিপক্ষে গিয়ে কথা বলবে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং জনগণের দাবিকে তুলে ধরা। আমাদের এখনও তোমরা দেখবে যে আমাদের যে বর্তমানে সিচুয়েশন চলছে, তো এখনও কিন্তু আমাদের সাধারণ মানুষ বা নিম্নবিত্ত মানুষগুলো তাদের যে দাবি, তাদের যে চাহিদা, সেইগুলো এখনও কিন্তু সরকারের কাছে গিয়ে পৌঁছাতে পারে না এবং পারলেও তারা কিন্তু কোনো গুরুত্ব দেয় না। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, তাই তো। তো তখনকার দিনে ভারত সভা, তখনকার দিনে সরকার বলতে কি ব্রিটিশ সরকার, ব্রিটিশ সরকারের কাছে এই ভারত সভার উদ্দেশ্যই ছিল যে জনগণের যে দাবি, তাদের কি চাই কি চায় না, তারা কত ঘন্টা কাজ করবে, কিভাবে কাজ করবে, আদৌ সে কাজ করতে চায় কি না এবং আদৌ সে কর দেবে কি না, সব বিষয়ে যে তার যে মনোভাব, সেই দাবিটাই তুলে ধরা ছিল ভারত সভার উদ্দেশ্য। হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? প্রথম উদ্দেশ্য ছিল দেশপ্রেম জাগানো এবং ভারতীয় সংস্কৃতির প্রচার ও শারীরিক ও মানসিক উন্নয়ন। তো হিন্দু মেলা প্রথমেই ভেবেছিল যে তারা দেশপ্রেম জাগাবে, মানুষের প্রতি দেশপ্রেম জাগাবে, তবেই মানুষ স্বাধীনতা নিয়ে চিন্তাভাবনা করবে। না হলে তো বছরের 200 বছর তো অলরেডি ইংরেজ সরকার আমাদের ওপর শাসন করেছে, কিন্তু এখনও যদি আমরা তাদের মধ্যে দেশপ্রেমটা না জাগাই, তাদেরকে সচেতন না করে, তাহলে তো 200 কেন 500 বছরেও আমাদের দেশ স্বাধীন হতে পারতো না। তারপরে ভারতীয় সংস্কৃতিকে প্রচার করা। ইংরেজরা, তোমরা জানো যে ওরা চেয়েছিল যে ইংরেজি আদব কায়দা এবং
খ্রিস্ট ধর্মকে আমাদের এই ভারতে প্রতিষ্ঠাকর্তা, যেটা তখনকার দিনে বলা হতো মিশনারি ব্যবস্থা বা মিশনারিদের এই হিন্দুটাকে সরিয়ে, সনাতনী ধর্মকে সরিয়ে প্রথমে মিশনারিরা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারপর ইসলামীয় ধর্ম এসে এখানে প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের ধর্মকে। তো এইটা তোমার হচ্ছে ওরা চেয়েছিল যে এই যে ভারতের যে সংস্কৃতির প্রচারটা সেটা শুরু করতে। এরপর আসে গুরুত্ব কি? জমিদার সভার গুরুত্ব ছিল প্রথম রাজনৈতিক এবং সংগঠনগুলোর মধ্যে একটি, এটার গুরুত্বই এটা ছিল, প্রথম রাজনৈতিক এবং সংগঠনগুলির মধ্যে প্রথম ছিল কিন্তু এটি। তারপরে সাধারণ মানুষ, ভারত সভার দেখো গুরুত্ব কী ছিল, সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়া, জাতীয়তাবাদ ও আরও যেন শক্তিশালী হয়ে ওঠে সেটাকে দেখানো। এরপরে হিন্দু মেলাতে দেখো হিন্দু মেলার গুরুত্ব কী ছিল, জাতীয়তাবাদের সাংস্কৃতিক ভিত্তি গড়ে তোলা। তো জমিদার সভার যদিও এটি সাধারণ মানুষের সংগঠন ছিল না, তবুও ভারতীয়দের প্রথম রাজনৈতিক হিসাবে এটা দেখা যায়। এবং ভারত সভা ছিল এমন একটি সংগঠন যা প্রথমবার শিক্ষিত, মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জাতীয় প্রশ্ন হিসেবে একত্রিত করতে চেষ্টা করে। হিন্দু মেলা দেখো যে ছিল একটি মেলা নয়, বরং ভারতীয় মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, তাই তো? এবার চলো দেখে নিই যে আমাদের সভা সমিতির যে গুরুত্ব, সেই গুরুত্বটা কী রকম ছিল। তো আমরা যদি তখনকার দিনে সভা সমিতির গুরুত্ব এবং বর্তমান দিনের আমাদের যে, এখন তো আর সভা সমিতি নেই, এখনকার দিনে যে সমিতিগুলো বা সভাগুলো হয়েছে তার সাথে একটু যদি আমরা তুলনা করে দেখি, তাহলে সেই বর্তমান দিন এবং অতীত দিনের যে গুরুত্বটা সেটা তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। তো তখনকার দিনে মানুষের মতামত প্রকাশ, প্রথম পয়েন্ট আমাদের দেখি, ব্রিটিশ শাসনের সময় সাধারণ ভারতীয়দের মত প্রকাশের সুযোগ কিন্তু খুব কম ছিল এবং সভা সমিতিগুলো এই কারণেই তৈরি হয়েছিল যাতে জনগণের দাবি, জনগণের মতামত তারা তুলে ধরতে পারে এবং জাতীয় সচেতনতা বৃদ্ধি। সভা সমিতিগুলি মানুষকে বোঝাতে সাহায্য করেছিল যে তারা শুধু একটা অঞ্চল বা সম্প্রদায়ের নয়, বরং একটি বৃহত্তর জাতির অংশ। তারা তখন তো একটা কীট পোকা মাকড়ের মতো বেঁচে ছিল, তারা ইংরেজদের অত্যাচারে অত্যাচারিত ছিল, তারা ইংরেজদের শাসনে শাসিত ছিল, তাদের নিজস্ব কোনো বক্তব্য ছিল না, তাদের নিজস্ব কোনো ভাষা ছিল না যে কোন ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলার জন্য। সেই জন্য তারা সভা সমিতিগুলো ঠিক করলো যে আমরা ওদের হয়ে কথা বলবো, কাউকে তো এগিয়ে আসতে হবে, ওই জন্য আমরা তোমাদের হয়ে কথা বলবো আর তোমাদেরকে বোঝাবো যে তোমরা শুধু একটা ছোট্ট অঞ্চল এবং একটা সম্প্রদায়ের মধ্যে তোমরা এই গোটা পৃথিবী, এই বৃহত্তর পৃথিবীর একটা অংশ। তাহলে তোমাদের যেমন অধিকার আছে আমাদেরও অধিকার আছে। তুমি দেখো বর্তমান দিনে আমি যদি তোমাদের একটা কথা বলি যে এখন আমাদের যে ভোট হয়, ভোটে দেখা যায় কি আমাদের যে ভোট ব্যাংক, প্রত্যেকটা রাজনীতি দলের একটা ভোট ব্যাংক আছে যে কোথা থেকে কত শতাংশ ভোট আসতে পারে। তো যখন দেখবে আমাদের একটা বড় লোক, মানে খুব বড় লোক, টাটা, বিড়লা, আম্বানির মতো, সেই মানুষটাও যখন একটা ভোট দেয়, তার একটা ভোটেরও যেই পরিমাণ ভ্যালু আছে একটা রিক্সা চালক বা একটা ভ্যান চালক বা একটা মুদিখানার দোকানের একজন মানুষ, হ্যাঁ, বা কোনো ম্যাথরের কোনো যারা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে, সেই মানুষেরও একটা ভোটের কিন্তু সেম ভ্যালু রয়েছে। আম্বানি ভোট না দিলেও যেই লসটা হবে, একটা ম্যাথর বা একটা রিক্সা চালক বা একটা ভ্যান চালকও ভোট না দিলেও সেই লসটাই হবে। তাহলে এই জিনিসটা, এই যে তোমার আমার বলে, তুমি বড় লোক, আমি গরিব, আমি অনেক কিছু, তুমি সেরকম কিছু না, এইটা কিন্তু সেই সময় দেখা হয় না। কি দেখা হয় যে
তুমিও যেই সেম পর্যায়ে, তোমারও যে ভোটের মূল্য আছে, আমারও সেই ভোটের মূল্যটা আছে। এই যে কনসেপ্টটা, এটা বোঝানোর জন্য সভা সমিতি শুরু করা হয়েছিল। এখনকার দিনে কি হচ্ছে, এখনকার দিনে এনজিও হচ্ছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আমাদের সরকার সত্যি যে সব জায়গায় পৌঁছাতে পারে এমন তো না। দেশের কত কত জায়গা, কত ছোট ছোট জায়গা, কত ছোট ছোট গ্রাম আছে যেখানে অনেক পরিষেবা এখনও পৌঁছায় না। তো আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকারের তো এত খুঁটিয়ে দেখা তো সম্ভব নয়, সেই জন্য এনজিও তৈরি হয়েছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারা সেই সমস্ত ছোটোর থেকেও ছোট জায়গাতে গিয়ে তারা কি করে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, এইভাবে সমাজ কল্যাণমূলক কাজে তারা যোগদান করেন এবং সাধারণ মানুষের সমস্যা সরকারের কাছে তুলে ধরেন। তাহলে এটাও কিন্তু তাদের একটা বলতে পারি আমরা সভা, যে এটা বা সমিতি যেটা সরকারের কাজ অবধি নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কথা, তাদের সমস্যার কথা সরকার অবধি নিয়ে যাচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন, তোমরা আর কিছু বছর, আর 2 বছর পর কলেজে উঠবে, বা এখন যে ভিডিওটা দেখছে সেও হয়তো কলেজে পড়ে। তো আমাদের কলেজে প্রত্যেকে যে স্টুডেন্ট ইউনিয়ন আছে, দেখবে আমাদের কলেজে যদি 2000, 2500, 3000 স্টুডেন্ট থাকে ধরো, তো সেই কলেজে প্রত্যেকটা স্টুডেন্টের বক্তব্য, তাদের দাবি, তাদের চাওয়া পাওয়া সব কিছু গিয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে বলা সম্ভব নয় এক একজনের। অনেকে বলতেও পারে না, ভয় পায়, তাই তো কীরকম রিয়াক্ট করবে, সেই জন্য একটা সংগঠন স্টুডেন্ট ইউনিয়ন তৈরি হয়েছে, যে তোমার যা দরকার, তোমার যা সমস্যার কথা তোমরা আমাদেরকে এসে বলো, আমরা নিয়ে গিয়ে সেটা যদি ভ্যালিড হয় আমরা নিয়ে গিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জানাবো এবং সেটা করার চেষ্টা করব, তাই তো। এবার দেখো আমরা বলি যে সভা সমিতির প্রয়োজনটা কেন হয়েছিল, কেন আমরা এতক্ষণ তো আলোচনার মাধ্যমে মোটামুটি বুঝেই গেলাম যে সভা সমিতিটা আসলেই কেন প্রয়োজন হয়েছিল। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অবশ্যই মতামত প্রকাশ করতে, ব্রিটিশ শাসনকে তাড়াতে হবে, সেই জন্য জনগণের কাছে মত প্রকাশ করার জন্য এটা শুরু হয়েছিল। জনগণের অগ্রাধিকার রক্ষার জন্য, অধিকার রক্ষার জন্য, শিক্ষার প্রসার ঘটানোর জন্য, জাতীয় চেতনা গড়ে তোলার জন্য এবং ভারতীয়দের একত্রিত করার জন্য এই সভা সমিতিগুলো কিন্তু কাজ করে গেছে। তো ভারতীয়রা বুঝতে শুরু করেছিল যে লড়াই একা করে পরিবর্তন আনাটা সম্ভব নয়, সবাই মিলে লড়াইটা করতে হবে, তবেই সেটা সাকসেসফুল হবে। তোমরা তো ছোটোবেলায় একটা গল্প পড়েছো না, যে একটা বাবার 4টে বা 3টে ছেলে ছিল, সবাইকে একটা করে লাঠি ভাঙতে বলা হলো, তো সবাই একা একা লাঠিটা ভেঙে দিল। কিন্তু যখনই একসাথে মিলে একটা লাঠিকে ভাঙতে বলালো, 3টে বা 4টে মিলে বললো যে তোমরা লাঠিটা ভেঙে দেখাও, একজনও সেই লাঠিটা ভাঙতে পারলো না। সেই সেম জিনিস, যে তুমি যদি একা থাকো তাহলে তো অনায়াসে তোমাকে কেউ ভেঙে দেবে, তোমাকে ম্যানিপুলেট করে দেবে। কিন্তু প্রত্যেকটা ভারতীয় যদি সেই সময় একসাথে জোট বাঁধে, ইংরেজ সরকারের বিরুদ্ধে কথা বলে, তাদের অধিকার হিসেবে তাদের কাছ থেকে তাদের অধিকারটা চায়, শিক্ষার জন্য অধিকারটা চায়, তাহলে ইংরেজ সরকারও সেটা দিতে বাধ্য। এরপর চলো দেখি সাহিত্য এবং জাতীয়তাবাদ, যে সাহিত্যটা কি এবং তার জাতীয়তাবাদটা কি। তো একবার ভাবো যে তোমাদের স্কুল সম্পর্কে কেউ কিছু বলছে, কারণ তোমার বাড়িতে কেউ একটা ঘুরতে এসছে, তো সে তোমাকে তোমার স্কুল সম্পর্কে জিজ্ঞেস করছে যে তোর স্কুলটা কেমন রে, তোর স্কুলে তো কোনো নামই শুনি না, বা তার কোনো খ্যাতি নেই, কোনো খ্যাতি অর্জন করেনি, কোনো গৌরব নেই। তো তুমি কি বলবে, না আমার স্কুলে এটা আছে, আমার স্কুলে ওটা আছে, আমার স্কুলে এই হয়, আমার স্কুলে এই প্রোগ্রাম হয়, স্বাভাবিকভাবে তুমি এই উত্তরগুলোই দেবে। তো ভারতীয়দের তখনকার দিনে ব্রিটিশরা বলতো ভারতীয়দের নিজস্ব কোনো গৌরব নেই, নিজস্ব কোনো সংস্কৃতি নেই, নিজস্ব কোনো সেই খ্যাতিটে নেই, তাই তো তারা এই রকম করে বলতো। তো ওই জন্যেই তাদের মধ্যে কোনো সেই শাসনের ব্যাপারটা নেই, সেই লিডারশিপটা নেই, সেই জন্য তোমাদের কোনো অধিকারই নেই তোমাদের দেশকে শাসন করো, তোমরা পারবা না, তোমাদের পারবাই না, তোমরা আমাদেরকে দিয়ে দাও। ব্রিটিশরা বলতো তোমরা আমাদেরকে দিয়ে দাও, আমি ঠিক করে তোমাদের
দেশটাকে চালিত করে নিয়ে যাব, তোমরা শুধু আমার আন্ডারে থেকে কাজকর্মগুলো করবে, আমি তোমাদেরকে 2-4 পয়সা দিয়ে দেবো, সেই মাফিক আমি দেশ চালিয়ে নেবো, তোমাদের সমস্যা নেই, কারণ তোমাদের মধ্যে সেই কোয়ালিটি নেই, তোমরা কী করে করবে। এবার এই কথাগুলো শুনে তো অনেক মানুষেরই তো গায়ে লেগেছিল যে বাবা তোরা আমার দেশেই আসছিস, আমাদেরকে দিয়েই কাজ করাচ্ছিস, আমাদেরকেই বুঝাচ্ছিস, এবং এইদিকে এটাও বলছিস যে তোমাদের দ্বারা কিছু হবে না। তো এই কথাগুলো তো অনেকের গায়ে লেগে গিয়েছিলো যে এটা তো ঠিক না, তোমরা আসছো, থাকছো, খাচ্ছ, আবার আমাকেই উল্টে কথা শোনাচ্ছ। তো তখন কি করলো, তখন এদিকে যারা লড়াই করার, যারা ফিল্ডে নেমে লড়াই করার, ক্ষুদিরাম বসু থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, তারা তো করছেই। কিছু সাহিত্যিক লেখক তারা নিজেদের গল্পের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, গানের মাধ্যমে তারা নিজেদের সাহিত্যের মাধ্যমে এই জাতীয়তাবাদ বা যে স্বাধীনতা আনার প্রচেষ্টা শুরু করলো, তাই তো। তো সেখান থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতার জন্য তৈরি করা কিছু গ্রন্থ বা সাহিত্য আমাদের সামনে দেখো তুলে ধরেছি আমি। তো তারা এটার মাধ্যমে স্বাধীনতাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, প্রত্যেকটা ভারতবাসীর কাছে তাদের পৌঁছে দেওয়ার কাজ করেছিল। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম হচ্ছে আনন্দমঠ, হ্যাঁ, যেটা 1882 সালে তৈরি হয়, এবং এটার লেখক ছিল দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর মূল বিষয় ছিল সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে রচিত উপন্যাস। তাহলে আনন্দমঠ এই যে উপন্যাসটা, এটা কিসের ওপর? সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে। মাতৃভূমিকে মা রূপে কল্পনা করা হয়েছে, এটাই এই বইয়ে লেখা আছে। দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ প্রচার করেছে। তারা এই সাহিত্য লিখে ভারতবাসীর মধ্যে এই ভাবনার পরিবর্তন আনতে চেয়েছিল। তো এই আনন্দমঠের বিশেষ গুরুত্বটা কী ছিল, যে বন্দে মাতরম গানটি এই উপন্যাস থেকেই কিন্তু এসেছে। এটা তোমাদের ছোট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে বন্দে মাতরম প্রথমত কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ। দুটো শর্ট কোশ্চেন পেয়ে গেলে। এরপরে দেখো, স্বাধীনতা আন্দোলনের সময় এটি জাতীয়তাবাদের অনুপ্রাণিত করেছিল। এরপরে আসি চলো বর্তমান ভারত। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দর লেখা। কবে এটা হয়েছিল? 1899 সালে। এই বর্তমান ভারতের মূল বিষয়টা কী ছিল? ভারতের সমাজের দুর্বলতা, সমস্যার বিশ্লেষণ করা, সাধারণ মানুষ বিশেষ করে দারিদ্র জনগণের উন্নয়নের ওপর জোর দেওয়া, আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা ভারতবাসীর মধ্যে বাড়ানোর জন্য তুমিও পারো, তোমারও হবে, এটা জাগানো। আর এর বিশেষ গুরুত্বগুলো কী ছিল? ভারতীয়দের নিজেদের শক্তি সম্পর্কে সচেতন করা এবং ভারতীয় পুনর্জাগরণের বার্তা দেওয়া। আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ, যিনি নিজেদের সংস্কৃতি, নিজেদের ভারতীয় সমস্যা প্রচার, মানে ভারতীয়দের যে ভারতবাসীর যে ভারতীয় যে একটা সংস্কৃতি, একটা জাতীয়তাবাদ, এটা প্রচার করতে কিন্তু তিনি আমেরিকার শিকাগো অবধি গিয়েছিলেন, যে তোমরা কিভাবে তোমাদের ভারতকে, নিজের দেশকে ভালোবাসবে, কিভাবে নিজেদের মধ্যে থাকা যে জাতীয়তা সম্পর্কে কিভাবে তোমরা পুনর্জাগরণ করবে। নেক্সট আসছি আমাদের অনেক বিখ্যাত লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস নিয়ে, যেটা হয়েছিল 1914। তো এখানে কি বলছে? জাতীয়তাবাদ ও ধর্ম পরিচয়ের প্রশ্ন নিয়ে লেখা এইটার উপন্যাস। সংকীর্ণতা, ধর্মবিভেদের সমালোচনা করা হয়েছে, মানবতাবাদ ও উদার জাতীয়তাবাদের বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও এর গুরুত্ব কী ছিল? জাতীয়তাবাদের বিস্তৃত মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং জাতীয় ধর্মের ঊর্ধ্বে মানবতা বা মূল্য শেখানো। গোড়া উপন্যাসের মেন মোটোটাই ছিল যে
তারা মানবতাবাদকে তুলে ধরবে। মানবতাবাদ মানে মানুষের মধ্যে থাকা যে অধিকারের যে একটা ব্যাপারটা, যে তোমার অধিকার আছে, নিজের সেলফ রেসপেক্ট আছে, হ্যাঁ, এই জিনিসটাকে তুলে ধরা, যে তোমরা কোনো নর্দমায় পড়ে থাকে কীট নও, তোমরাও মানুষ, তোমাদের একটা নিজস্ব জায়গা আছে ভারতে, তোমরা কাউরির কাছে সেটা মাথা নত করে দিতে পারো না। তো গোড়া উপন্যাসের এটাই ছিল বিশেষ গুরুত্ব। তো তোমাদের এই গল্পগুলো কেমন লাগলে তোমরা অবশ্যই জানাবে। আমাদের পাথওয়েজ একাডেমির ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে তোমরা কমেন্ট করতে পারো, এবং এই রকম গল্পের মতো করে ইতিহাস পড়ার তোমরা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ফলো করে আমাদের পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।